আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ষষ্ঠ পর্ব দিয়ে। কণ্ঠে আছি আমি, শান্তিদা ছোঁয়া। মেঘ বরাবরই খুবই অভিমানী, অল্পতে কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখন মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা। সারাদিন খাওয়া নেই। তড়িঘড়ি করে তানভীর বাড়িতে ঢুকে এসে মাকে জিজ্ঞাসা করে, মেঘ খেয়েছে? হালিমা খান সহসা উত্তর দিলেন, সন্ধ্যার পর থেকে এই যে ডাকছি, এত ডাকছি, দরজা তো খুলছে না। তানভীর আর কথা বাড়ানো না, তড়িৎ গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে আস্তে ডাকলো, মেঘের সাড়া নেই। আচমকা চল শক্ত করে এক প্রকার চিৎকার দিল, মেঘ তুই এই মুহূর্তে দরজা খুল, না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম। মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসলো। কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুলল। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তোলেনি, শুধু ধমকি দেয়। কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ। কখন আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পড়, বিশ্বাস নেই। দরজা খুলতেই নরম স্বরে তানভীর বলল, খেতে যা। মেঘ তানভীরের এত নরম স্বর কোনোদিন শোনেনি। ভাবতেই পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে রাখছে। তানভীর, খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব। তানভীরের এমন কথায় মেঘ আহাম্মক বলে গেল। তানভীর ভাই বরাবরই এরকম, নিজেই ছাড়বে, তারপর নিজেই আদর করবে, এটা সেটা কিনে আনবে মেঘের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনো শুনিনি আগে। নিমিষেই মনটা খুশিতে ভরে গেল মেঘের। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে, একটু একটু করে সব চেক করছে। কিন্তু রাগে ফুঁসছে মেঘের আম্মু হালিমা খান। হালিমা খান, সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম, বের হলি না কেন? ঠিকই তো, ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি। আমাকে কেন কষ্ট দেস? তোকে কে কি বলে বলে 2 দিন পর পর না খেয়ে পড়ে থাকিস? কিছুদিন পরে যে অ্যাডমিশন, না খেলে পড়বি কিভাবে? আর না পড়লে ভর্তি হবি কিভাবে? তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস। সে সারাদিন ভণ্ডের মতো টুই টুই করে ঘুরে, আর তুইও এখন তার ভাব নিচ্ছিস। খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস। আর শোন মেয়ে, মানুষের মতো আর শোন, মেয়ে মানুষের মধ্যে এত জেদ ভালো না। তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না। এতটুকু বলতেই চোখে পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে। আবিরের চাহনিতে পরিষ্কার রুষ্টতা, শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে। কড়া কণ্ঠে মামনির দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? পুরুষালী কণ্ঠে আঁতকে ওঠে মেঘ। হালিমা খান গলা নামে উত্তর দিল, খায় না ঠিক মতো, পড়াশোনা করে কি করে, কি করবো আমি ওকে নিয়ে? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল, ওকে কিছু বলো না, কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে। একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব। আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান। কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না। এত বছর অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে ধমক বা বুঝিয়ে খাওয়াতো। এখন সে দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন। দুজন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে ওঠে। আবার মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তিও কাজ করে মেঘের। আবির ভাইয়ের এত মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় সে মেঘকে নিয়ে ভাববে, এতেই খুশি খুশি লাগছে মেঘের। তৎক্ষণাৎ মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে। তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ। রুম থেকে ফোনটা নিয়ে ছুটে গেল তানভীর ভাইয়ের রুমের দিকে। কিন্তু তানভীর ভাইয়া রুমে নেই। কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, হঠাৎ শুনতে পেল তানভীরের কণ্ঠ। কিন্তু কোথায় আছে? বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল, ভাইয়া। তানভীর পাশের রুম থেকে উত্তর দিল, আবির ভাইয়ার রুমে আমি, আয়। আবির ভাই নামটা শুনতেই মেঘের বুকটা হু হু করে ওঠে চিন্তায়। নিজেকে সাহস দেওয়ার চেষ্টা করলো। তারপর গুটিসুটি পায়ে হেঁটে দরজার সামনে দাঁড়ালো। তানভীর, ভেতরে আয়। মেঘ, মোবাইলটা দিয়ে যাও। তুমি কাজ করো, আমি মোবাইলটা দিয়ে যাই। তানভীর,
আরে ভেতরে আয়, বস, তোকেও দরকার লাগবে। মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো। আবির নেই রুমে, ওয়াশরুমে আছে মনে হয়। তানভীর ফোন নিয়ে কি যেন করছে, তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির। মেঘের দৃষ্টি পড়ে সেদিকে। একটা ছায়া রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরের টি শার্টটা অনেকটাই ভিজে গেছে। মেঘ টেনে হিসড়ে দৃষ্টি নামিয়ে আনলো। মনে মনে ভাবছে, একটা মানুষ এত কিউট কিভাবে হয়। যদি পারতাম, আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম, সারাদিন পড়তাম আর দেখতাম। তাহলে আমার মন কখনোই খারাপ হতো না। লোকটা ফর্সা নয়, শ্যামলা গায়ের রং, কিন্তু দেখতে মারাত্মক সুন্দর। সবচেয়ে মারাত্মক ওনার লুক, তাকানোর স্টাইল। উফ, যতবারই দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি। আবির ভাই খাটের ওপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন। তানভীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানভীর ভাইয়ার ফোনে কল আসে। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে। অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে, ভাইয়া তুমি ওরে অ্যাকাউন্টটা খুলে দাও, আমার গুরুত্বপূর্ণ কল এসেছে। এ বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে গেলেন। মেঘ বসে আছে চুপচাপ, মুখ তুলতে মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। বুকটা এখনো ধুকপুক ধুকপুক করছে। আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে। জন্ম তারিখ, সাল, নাম কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করছে না। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে। তখনই রুমে ঢুকলো তানভীর। সহসা বলে উঠল, শেষ। এই বলে ফোনটা নিজের হাতে নিল। ফেসবুকে ঢুকে তানভীরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো। আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেই, একসেপ্ট করো নাকি? আবির গম্ভীর স্বরে বলল, আমায় রিকোয়েস্ট দিতে হবে না। তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি, একসেপ্ট করে নিও, না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে। মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ার কথায়। মেঘের তো কখনো সাহসী হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা একসেপ্ট করার কথা বলার। তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল, তুই এখন যা, আমি আর ভাইয়া একসেপ্ট করে নিব। তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু। মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করে রুম থেকে চলে আসলো মোবাইল নিয়ে। মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজর পড়ল সাজ্জাদুল খান আবির, একসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। মেঘ শোয়া থেকে উঠে বসে। মেঘের খুশি দেখে কে? ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড, সেটাই আবির ভাই। তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ। তার মাত্র 5 মিনিট পর একসেপ্ট করলো তানভীর ভাই। আবির ভাইয়ের আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা, একদম ওয়াও। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা, তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা, ও মাই গড, ওয়াও। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না। তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি। কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আজ শনিবার, আবিরের অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির। 7:30 বাজে মাত্র। নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয়। 2বার ডাকতেই ঘুমন্ত মেঘ ঘুমে টলতে টলতে দরজা খোলে। সামনে দাঁড়িয়েছে আবির ভাই। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। প্রথম ভেবেছে এটা স্বপ্ন, তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব। আচমকা এভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভ্যাবাচাকা খেলো মেয়েটা। মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লেপ্টে আছে এখনো। আবির পূর্ণ দৃষ্টি আবির পূর্ণ দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীর রাঙা মুখবিবর। তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, 5 মিনিটের মধ্যে খেতে আয়। পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল। আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক।
হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটের মধ্যে নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ। এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে। 2 বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না। প্রাইভেট থাকলে আগে খায়, না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। হালিমা খান ছুটে আসলেন মেঘের দিকে। আয় আয় বস মা, কি খাবি বল। টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে, সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে। কিন্তু এখানে বসার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার, কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘুরে থাকে, মন মস্তিষ্ক যেন সব আবিরের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু কিছু করার নেই, বাধ্য হলো এখানে বসতে হবে। আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। মেঘ তার ঘুম টালতে টলতে আবিরকে দেখছিল রাজপুত্রের মতো, কিন্তু এখন আর সে তাকাতে পারছে না। শীর্ণ বক্ষ ধরফর করছে মেঘের। মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে, মুখটাই তুলতে পারছে না। আলী আহমেদ খান হঠাৎ বলে উঠলেন, মেঘমা, আজ থেকে তোমার নতুন টিউটর আসবে। সারাদিন তো তুমি বাইরে থাকো, তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি। মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে। বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে পারছে না। আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের পেছন পেছন আবির, আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন। ইকবাল খান আগে অফিসে জানিয়ে দিয়েছেন অফিসে যেন সাজিয়ে গুছিয়ে রাখা হয়। আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠেন, স্যার, আপনার একটু বসতে হবে। বড় স্যাররা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না। আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। তাকে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে। 10 মিনিটের মধ্যেই অফিসে ঢুকলেন 3 ভাই। আবির তখনও বসেই আছে। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন, স্যার, আপনাকে ভেতরে যেতে বলেছে। আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল। অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো। ঢুকতেই সবাই হাততালি দিয়ে কনগ্রাচুলেশনস জানাচ্ছে আবিরকে। 2-1জন ছবি তোলায় ব্যস্ত। বাবা চাচা 3জন আর আবির মিলে একটা কেকও কাটলো। 3 ভাইয়ের তো আজ খুশির দিন, বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে। এর থেকে বড় পাওয়ার আর কি আছে। তানভীরের মতো আবির যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না, তখন তো কিছু করার ছিল না। আবির যেহেতু মেনে নিয়েছে, এতেই হবে। ঘন্টাখানেক হলো আবির অফিসে এসেছে। এর মধ্যে চাচু ইকবাল খান ভাতে জাগের সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত। অন্যদিকে আলী আহমদ খান ও মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন। তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে। 2 ভাই মিলে চা খাচ্ছে, খুনসুটি করছে। এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এখন। সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে। প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়ার বিশাল চাপ। মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল। 6টায় বাসায় ফিরেছে আবির। এসে সোজা রুমে চলে গেছে। শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে। হয়তো ঘুমিয়ে পড়েছিল, দুঃস্বপ্নই দেখল। কি না আচমকা উঠল এবং উঠে বসল। আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো। পরিস্থিতি স্বাভাবিক। মালিহা খান এবং হালিমা খান কাজে ব্যস্ত। আদির আম্মু আদিকে নিয়ে পড়াতে বসেছেন। মিমো হয়তো পড়ছে নিজের রুমে। কয়েক মুহূর্তে সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল। হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করল, মেঘ কোথায় মামুনি? মেঘে টিউটর এসেছে, পড়ার ঘরে পড়াচ্ছে। আবির, ও আচ্ছা, আমায় একটু কফি দিতে পারবে? হালিমা খান, একটু অপেক্ষা করো বাবা, এখনই দিচ্ছি। আবির ছোটবেলা থেকেই নিজের মা মালিহা খানকে আম্মু, তানভীরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে কাকিয়ায় বলে ডাকতে অভ্যস্ত। এত বছরেও তার ডাকের পূর্বের ন্যায় মিষ্টতা মিশে আছে। সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে। 20 মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলের, বয়স 22 কি 23 হবে। 5 ফিট 7 কি 8 হবে উচ্চতা, চোখে চশমা। হালিমা খানকে বলল, আন্টি, আজ আসি, আবার কাল আসবো।
হালিমা খানও হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে। এদিকে আবিরের কোমলতা পাল্টে গেছে, চটে গেল ভীষণ। সবেগে ঘুষি বসালো সোফার পাশের দেওয়ালে। আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। এক মুহূর্তও বসলো না, সোজা উঠে ধপধপ করে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে চলে গেল।